হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার অনেকগুলো আপডেটস নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে ফার্স্ট যদি আপডেট কথা বলি, সেটা হচ্ছে আমাদের ওয়ার 2কে নিয়ে, যেটা 14 আগস্ট রিলিজ হবে। ওয়াইআরএফের প্রোডাকশন হাউস থেকে আসা ফিল্ম। ঋত্বিক, এনটিআর, কে আর আডবাণী এই ফিল্মে আছে। তো এই ফিল্মের একটা রিপোর্ট উঠে এসেছে যে এই ফিল্মের যে টোটাল বাজেট সেটা হচ্ছে 400 কোটি টাকা। ইয়েস, 400 কোটি টাকার একটা ফিল্ম হচ্ছে ওয়ার 2, যার মধ্যে শুধু কাস্টিংয়েই খরচা হয়েছে 180 কোটি টাকা। ইয়েস, স্টারেরাই নিয়েছে 180 কোটি টাকা সব কিছু মিলিয়ে। ঋত্বিক নিয়েছে আমাদের 50 প্লাস প্রফিট শেয়ার, তার পাশাপাশি এনটিআর নিয়েছে 70, এদিকে অনিল কাপুর নিয়েছে 10 কোটি, কিয়ারা আডবাণী 15 কোটি টাকা, এবং ডিরেক্টর আয়ন মুখার্জি সেও নিয়েছে 30 কোটি টাকার মতো। এবং সব কিছু মিলিয়ে ওই 180 কোটি টাকার কাছাকাছি শুধু কাস্টিংয়ে খরচা হয়েছে, এবং বাকি 220 কোটি টাকা শুটিং এবং পোস্ট প্রোডাকশনে খরচা হয়েছে। এবং তার সাথে সাথে প্রমোশনেও কিছু টাকা খরচা হয়েছে, 20 থেকে 30 কোটি টাকার মতো এটা প্রমোশনের খরচা হয়েছে। সব কিছু মিলিয়ে বাজেট নাকি শোনা যাচ্ছে 400 কোটি টাকা হয়েছে। এটা একটা বলিউডের একটা মানে নামি দামি সোর্স থেকে জানা গেছে। তো এই ফিল্মটার টোটাল যে বাজেট সেটা 400 কোটি টাকা এ নিয়ে, এবং প্রমোশন নিয়ে হচ্ছে 420 কোটি টাকা। তো আমি প্রমোশনটা বাদিয়ে দিলাম, আমি শুধু এমনি বাজেট ধরছি 400 কোটি টাকা। এবং ওয়াইআরএফের সব থেকে এক্সপেন্সিভ ফিল্ম হচ্ছে ওয়ার 2 এখনো পর্যন্ত। টাইগার 3 ছিল 300 কত কোটি টাকা, এবং তারপরে ওয়ার 2 এখন সব থেকে হাই এক্সপেন্সিভ একটা ফিল্ম হচ্ছে ওয়াইআরএফের। তো দেখা যাক এই বাজেটটাকে কিভাবে রিকভার করে, এই বাজেটটা রিকভার করার পরে কতটা কি এক্সট্রা বক্স অফিস কালেকশন করে, এবং এই ফিল্মটা কতটা লেভেল অবধি চলে, 1000 কোটি টাকার বক্স অফিস কালেকশন করতে পারে নাকি, পাঠানের রেকর্ড ভাঙতে পারে নাকি, ওয়াইআরএফের এই স্পাই ইউনিভার্সের সব থেকে মানে কি বলবো বেশি বক্স অফিস কালেকশন করা ফিল্ম হয় নাকি, এটা দেখার মতো বিষয় হবে। এবং ওয়াইআরএফের সব থেকে বেশি বাজেটের ফিল্ম হচ্ছে ওয়ার 2। তো আপনাদের কি বক্তব্য এটা জেনে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং ঋত্বিক 50 কোটি টাকা মানে নিয়েছে, আমাদের ফিস নিয়েছে, তার পাশাপাশি প্রফিট শেয়ারও তার হাত আছে। তো দেখা যাক ফিল্মটা কিরকম কি বক্স অফিস কালেকশন করে। নেক্সট হচ্ছে আমাদের এটি বাংলাদেশি ফিল্ম নিয়ে, যেটা কিছুদিন আগেই রিলিজ হয়েছিল বকরা ঈদের সময়, এবং মেগাস্টার সাকিব খানের ফিল্ম, যেটার নাম হচ্ছে তাণ্ডব। এই ফিল্মটা হইচইতে রিলিজ হবে নেক্সট মান্থ। ইয়েস, আগস্টের কোনো এক দিন এই ফিল্মটা ওটিটিতে রিলিজ হবে, যেটা হচ্ছে হইচয়ে। এবং এইটা হইচয়ের তরফ থেকে, মেগাজের তরফ থেকে অফিসিয়াল একটা অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে যে হইচয়েতে আসছে তাণ্ডব সিনেমাটি। ইয়েস, মে মাসের কোনো এক তারিখে এটা এই সিনেমাটি রিলিজ হবে। দেখা যাক। এবং আপনাদের কি মনে হয় আগস্টের কত তারিখে এই ফিল্মটা হইচইতে রিলিজ হবে, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যদি আপনারা কেউ জেনে থাকেন। তো তাণ্ডব খুব শিগগিরই ওটিটি রিলিজ হচ্ছে নেক্সট মান্থ। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে এলসিইউর শর্ট ফিল্ম নিয়ে। লোকেশ কানাডার যে এলসিইউ ইউনিভার্স, তার শর্ট ফিল্ম, যেটার নাম হচ্ছে আমাদের এখনও কোনো নাম ঠিক হয়নি, যা শর্ট ফিল্ম বলেই রাখা হয়েছে। তো এই শর্ট ফিল্ম নিয়ে লোকেশ কানাগরাজ আপডেট দিয়েছে যে শর্ট ফিল্মের শুটিং কিন্তু পুরোপুরি কমপ্লিট, শুধু ভিএফএক্সের কাজ বাকি। এবং কুলি সিনেমার পর, কুলি সিনেমার যেহেতু পোস্ট প্রোডাকশন এখন চলছে, তো কুলি সিনেমার পোস্ট প্রোডাকশন হয়ে যাওয়ার পর, কুলি সিনেমাটা রিলিজের পর কিন্তু সে এই শর্ট ফিল্মটা নিয়ে কাজ করবে। এবং এটা নাকি এই শর্ট ফিল্মটা ক্যাইথি এবং বিক্রমের সাথে কানেক্টেড, এবং 10 মিনিটের একটা শর্ট ফিল্ম এটা। ইয়েস, এটা একটা 10 মিনিটের শর্ট ফিল্ম, যেটা ক্যাইথি এবং বিক্রমের সাথে কানেক্টেড। এবং কুলি সিনেমার পরে লোকেশ কানাডাজ এই শর্ট ফিল্মটায় হাত দেবে। এখন এই সিনেমা এই মানে শর্ট ফিল্মটা শুটিং পুরোপুরি কমপ্লিট, বাট ভিএফএক্সের কাজ এখনও বাকি আছে, এরকমই এখন লোকেশ কানাগরাজ জানিয়েছে। তো দেখা যাক এই শর্ট ফিল্মটা ফাইনালি আমরা কবে দেখতে পাই, কোন মাসে, এবং এই শর্ট ফিল্মটা কতটা হেভি হয়, এটা দেখবার মতো বিষয় হবে। লোকেশ কানাগরাজ বলেছে কুলি সিনেমার পুরোপুরি পোস্ট প্রোডাকশন এবং রিলিজের পরে, মানে রিলিজ অবধি সে এখন কিছু করবে না, রিলিজের পর থেকেই সে এই ফিল্মটায় হাত দেবে। তো দেখা যাক তাহলে এই ফিল্মটা আমরা কবে দেখতে পাই, এই ফিল্মের টিজার ট্রেলার আমরা কতদিন পর দেখতে পাই। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের কুলি সিনেমাটিকে নিয়েই। তো লোকেশ কানাগরাজ ইন্টারভিউতে জানিয়েছে যে কুলি সিনেমায় নাকি কোনো সিজিআইয়ের কাজ হয়নি। ইয়েস, লোকেশ কানাগরাজ এটা পুরোপুরি জানিয়েছে নিজের মুখে যে কুলি সিনেমাতে কোনো সিজিআই ব্যবহার করা হয়নি, এবং কোনো আমাদের ভিএফএক্স হেভি সিনেমা এটা নয়, এতে পুরো ভিএফএক্স নেই। এই সিনেমাটি রিয়েল লোকেশন, রিয়েল আর্টিস্টদেরকে নিয়ে এই সিনেমাটি শুটে হয়েছে, এবং শুধু সিজির কাজ 1 মিনিটের মতো আছে এই সিনেমাটি। পুরো সিনেমাটাতে নাকি সিজির কাজ শুধু 1 মিনিটের মতো আছে, যেটা মানে খুব ফাস্ট পেস, যেটা বেরিয়ে যাবে 1 মিনিটের, মানে মানুষের চোখেও পড়বে না। বাকি পুরো সব অ্যাকশন সিকোয়েন্স থেকে শুরু করে যে যতগুলো লোকেশন, যত অ্যাকশন ফাইট সিকোয়েন্স, সব কিছু কিন্তু নাকি রিয়েল লোকেশনে গিয়ে শ্যুট করা হয়েছে। এবং রজনীকান্ত সব কটা অ্যাকশন সিকোয়েন্স কিন্তু নিজেই পারফর্ম করেছে, কোনো বডি ডাবল বা কোনো আমাদের ভিএফএক্সের মাধ্যম দিয়ে কিছু করানো হয়নি, সে নিজেই এই অ্যাকশন সিকোয়েন্সগুলো শ্যুট মানে পারফর্ম করেছে। এবং এখানে কিন্তু ভিএফএক্সের কাজ বিশাল লেভেলে কিছু নেই, শুধু 1 মিনিটেরই একটা সিকোয়েন্স আছে, যেটা খুব অল্প সময়ের হয়তো মানুষ যেটা মানে সিজি ছাড়া সেটা ইউজ করা যায়, মানে সেই শুটিংটা করা মানে সম্ভব ছিল না, তাই জন্যই নাকি সেটা সিজির মাধ্যম দিয়ে করেছে। বাকি পুরো সিনেমাটা নাকি কোনো সিজি নেই। এবং সে এটাও জানিয়েছে যে এই সিনেমাটা কিন্তু আউট অ্যান্ড আউট একটা অ্যাকশন ফিল্ম, বাট এইটা মানে ভায়োলেন্ট ফিল্ম, কিন্তু এতে কোনো গান
বা কোনো ড্রাগস বা কোনো বড় গোডাউন, যেরকম লিও বা ক্যাথিতে আমরা দেখেছি বা বিক্রমে আমরা দেখেছি, সেরকম কিন্তু কোনো বড় গোডাউন নেই, কোনো গানস ফাইটিং এখানে নেই, কোনো এখানে আমাদের নেই, ড্রাগসের কোনো অ্যাঙ্গেল নেই। এটা পুরোপুরি লোকেশ কানাগরাজের যে এলসিউ ফিল্ম তার থেকে অনেকটা হাটকে, এবং এই সিনেমায় ভায়োলেন্ট মানে সিনেমা এটা, কিন্তু এটা ফ্যামিলি অডিয়েন্সদেরকে মাথায় রেখে এই ফিল্মটা বানানো হয়েছে। এবং একটা সিকোয়েন্স, এই ফিল্মটা মেন মুদ্রা হচ্ছে ঘুড়ির স্মাগলিংকে নিয়ে, এবং এই ঘুড়ির একটা পুরো চেন ফাইট সিকোয়েন্স আছে, যেখান থেকে ঘুড়ি দিয়ে চেন বানিয়ে রজনীকান্ত ফাইট করবে, এরকম একটা সিন আছে, সে লোকেশ কানাগরাজ জানিয়েছে। তো সে ইন্টারেস্টিং আপডেট দিচ্ছে কুলিকে নিয়ে। তো দেখা যাক তাহলে ফাইনালি ফিল্মটা দেখার পরে আমরা বুঝতে পারবো। 2 তারিখের ট্রেলার আসছে, যেটা হচ্ছে আমাদের 2 তারিখ হচ্ছে শনিবার, ঠিক আছে, শনিবারের ট্রেলার আসছে। আপনারা কতটা কি এক্সাইটেড এর ট্রেলার নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেটটা হচ্ছে আমাদের হলিউড থেকে রিসেন্টলি মার্বেলের রিলিজ হওয়া ফিল্ম ফ্যান্টাস্টিক ফোর, যেটা থেকে অ্যাভেঞ্জার্স ডুমসডে স্টার্ট হয়ে গেছে। তাতে রবার্ট ডাউনি জুনিয়রের ক্যামিও আছে, আমি কিছু লিক্স দেখছিলাম, সেখানে দেখতে পেলাম। তো এই ফিল্মটার বাজেট হচ্ছে 200 মিলিয়ন বাজেট, বাট এই ফিল্মটা ফার্স্ট উইকেন্ডে মানে শুক্র শনি রবি মিলিয়ে টোটাল বক্স অফিস কালেকশন করেছে হচ্ছে আমাদের 106 মিলিয়ন। ইয়েস, ফার্স্ট উইকেন্ডে 106 মিলিয়ন বক্স অফিস কালেকশন করেছে ফ্যান্টাস্টিক ফোর, ঠিক আছে, এবং 200 মিলিয়ন এই সিনেমার বাজেট। সিনেমাটার মানে আমাদের ওয়ার্ড অফ মাউথ একটু পজিটিভই আছে, এবং যেহেতু আরডিজেকে দেখিয়েছে তারপর থেকে আরও অডিয়েন্স বাড়ছে। দেখা যাক ফাইনালি এটা 600-700 মিলিয়ন যায় নাকি, আমার যদিও মনে হয় না যাবে বলে। তো দেখা যাক কী হয়, বাট এই ফিল্মটা এখন ভালো মানে চর্চা আছে এই ফিল্মটাকে নিয়ে। শোনা যাচ্ছে নাকি গ্যালাক্টাসের যে মানে ক্লাইম্যাক্সে যেটা গ্যালাক্টাস আছে, তাতে নাকি সেই সিকুয়েন্সগুলো নাকি খুব হেভিভাবে শ্যুট করেছে, বিগ স্ক্রিন নাকি এক্সপিরিয়েন্স দারুণ মজা দিচ্ছে। যদি আমি সিনেমাটি দেখিনি এবং আমি জানিও না এটা দেখবো নাকি, তো এখন হয়তো আমি দেখতেই পারবো না। তো দেখা যাক এই ফিল্মটা কবে ওটিটিতে আসে, তখনই হয়তো দেখবো আমি। মানে মিনিমাম এখনও আমাকে পুরোপুরি প্রপার প্রত্যেকটা সিনেমা হলে গিয়ে দেখার জন্য আমাকে এখন মিনিমাম 1-1.5 বছর হয়তো লাগবে, আমার যেটা মনে হয়, ঠিক আছে। তো দেখা যাক সেটা কী হয়। আমি ইউটিউবে যদি বেশি একটু তাড়াতাড়ি যদি মিডিয়াম পরিমাণও যদি একটু আমি সাকসেস পাই, ঠিক আছে, তো হয়তো আমি সেইগুলো সব সিনেমাই হলে গিয়ে কভার করবো, দেখা যাক কী হয়। বাট যেগুলো করতে পারবো, যেগুলো ইন্টারেস্ট আছে, যেমন কুলি এবং আমাদের ধূমকেতু আর ওয়ার 2 আমি থিয়েটারে দেখবই, এটা তো পুরোপুরি কনফার্ম, এবং সেই দিনটা আমি শুধু থিয়েটারের জন্য বুক করে রেখেছি, সেটা পুরোপুরি কনফার্ম। ওই 3টে সিনেমা আমি দেখবো একই দিনে, বাট তারপরে আর কোন সিনেমা দেখবো এটা আমি জানি না। তো ফ্যান্টাস্টিক ফোর 106 মিলিয়ন বাজেট, 106 মিলিয়ন বক্স অফিস কালেকশন করেছে ফার্স্ট উইকেন্ডে। নেক্সট যেটা, সেটা হচ্ছে আমাদের পাবন কল্যাণের রিসেন্টলি রিলিজ হওয়া সিনেমা হরিহরা ভিরামাল্লু। এই সিনেমাটি প্রথম দিন একটা ব্যাপক কালেকশন করেছিল, যেটা 70 কোটি টাকা, বাট তারপরেই কিন্তু এই সিনেমাটি সেকেন্ড দিনে 90% বলা যায় ড্রপ পড়েছে, যার কালেকশন চলে এসছে 10 কোটি টাকার কাছাকাছি। প্রথম দিন 70 কোটি টাকা, নেক্সট দিন 10 কোটি টাকার কালেকশন করেছে হরিহরা ভিরামাল্লু, এবং 3 নম্বর দিন মানে রবিবার 10 থেকে 12 কোটি টাকার রেঞ্জে বক্স অফিস কালেকশন আসবে, এরকমই শোনা যাচ্ছে। তো ফার্স্ট ডে এরকম একটা হিউজ বক্স অফিস কালেকশন করে, সেকেন্ড ডে এরকম একটা বিশাল লেভেলে বিলো অ্যাভারেজ পারফরমেন্স দেখানোর পর দেখা যাক এবার মেকার্সরা কোন সাকসেস পার্টি রাখে। অলরেডি নাকি সাকসেস পার্টি রেখেও দিয়েছিল, এবার দেখা যাক তাদের কি বড় বড় বাত এলে আমরা শুনি বাইরে বেরিয়ে। তো টোটাল ওই 100 কোটি টাকার কাছাকাছি একটা কাইন্ড অফ বক্স অফিস কালেকশন হয়তো করে ফেলবে 2-1 দিনের মধ্যে। দেখা যাক এই ফিল্মটা হিউজ একটা ডিজাস্টার হতে চলেছে আফটার তেলেগু ইন্ডাস্ট্রির বিগ রিলিজ, যেটার নাম হচ্ছে গেম চেঞ্জার। শঙ্কর যেটা ছিল ডিরেক্টর, যাতে লিড চরিত্রে ছিল রামচরণ, কিয়ারা আডবাণী নায়িকা হিসেবে ছিল। তো গেম চেঞ্জারের পরে বড় একটা ডিজাস্টার ফিল্ম হচ্ছে 2025-এর অন্যতম ডিজাস্টার ফিল্মের লিস্টে, যেটা হচ্ছে হরিহরা ভিরামাল্লু। কাকা ভাইপো দুজনেই নেমে পড়েছে মাঠে ডিজাস্টারের রেসে। দেখা যাক ফাইনালি কে কত বড় ডিজাস্টার দিতে পারে। নেক্সট যেটা, সেটা হচ্ছে লোকেশ কানাগরাজকে নিয়েই। তো লোকেশ কানাগরাজ এটা কনফার্ম করেছে যে ইরুম্বা কাই মায়াবী, যেটা তার ড্রিম প্রজেক্ট, সেই ফিল্মটা কিন্তু আমির খানের সাথে সে বানাচ্ছে না। আমির খানের সাথে যে ফিল্মটা করছে সেটা পুরোপুরি আলাদা একটা হাটকে ফিল্ম, যেটা একটা অ্যাকশন ফিল্ম, যাতে প্রচুর লেভেলের অ্যাকশন থাকবে। যেরকম রোলে নাকি আমির খানকে এর আগে কোনোদিন দেখা যায়নি, সেরকম একটা রোল আমির খানকে দিয়েছে এখানে লোকেশ কানাগরাজ। বাট এটা কিন্তু সুরিয়ার সাথে হওয়া ফিল্ম, ইরুম্বা কাই মায়াবী সিনেমাটি নয়। এটা পুরোপুরি একটা হাটকে একটা অ্যাকশন সিনেমা, এবং ইরুম্বা কাই মায়াবী যে গল্পটা ছিল তার কিছু কিছু মানে সিকুয়েন্স নাকি সে অলরেডি লোকেশ কানাগরাজ দেখিয়ে দিয়েছে অনেক ফিল্মে, তার ক্যাইজি থেকে শুরু করে বিক্রম সব ফিল্মেই দেখিয়ে দিয়েছে, লিওতে। তাই জন্য সে আর এই ফিল্মটাকে এখন করবে না। এবার যদি ইরুম্বা কাই মায়াবী সে কখনো বানায়, তো পুরোপুরি ফ্রেশ একটা স্টোরি এবং নতুনভাবে গল্প লেখা সে স্টার্ট করবে। বাট আমির খানের সাথে যে ফিল্মটা হবে সেটা নাকি পুরোপুরি আলাদা একটা হাটকে অ্যাকশন ফিল্ম। তো আপনাদের কি বক্তব্যটাকে নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। সন্দীপ রেড্ডি ভাঙ্গা আবার একবার ইন্টারভিউ কনফার্ম করলো যে স্পিরিট মুভির শুটিং কিন্তু পুরোপুরি সেপ্টেম্বর থেকেই চালু হবে। ইয়েস, এটা পুরোপুরি কনফার্ম যে সেপ্টেম্বর থেকে কিন্তু স্পিরিট মুভি শুটিং চালু হচ্ছে। নেক্সট যেটা আপডেট, সেটা হচ্ছে বাংলাদেশের স্টার আফরান নিশোকে নিয়ে। তার নেক্সট ফিল্ম, যেটার নাম হচ্ছে দম, যে সিনেমাতে আমরা চঞ্চল চৌধুরীকেও দেখতে পেতে চলেছি আফরান নিশোর পাশাপাশি। তো এই সিনেমাটির কিন্তু শুটিং 4টে আলাদা আলাদা কান্ট্রিজে হবে। ইয়েস, 4টে আলাদা আলাদা দেশে এই সিনেমাটি হবে, বাংলাদেশ ছাড়াও আরও কাজাখস্তান,
জর্ডান এবং সৌদি আরবেও এই সিনেমার শুটিং চালু হবে। শোনা যাচ্ছে নাকি এই সিনেমাটি বাংলাদেশের মানে সিনেমা জগতের সব থেকে নাকি মানে কি বলবো একটা বড় এবং কাইন্ড অফ বলা যায় একটা, এই যে এতগুলো কান্ট্রি নিয়ে শুটিং, ঠিক আছে, এই দিক থেকে ভিত্তি করে দেখতে গেলে এটা প্রথম হচ্ছে। তো দেখা যাক দম সিনেমাটি কীরকম হয়। এই সিনেমার ডিরেক্টর হচ্ছে রেদওয়ান রনি, সেই সিনেমাটির ডিরেক্টর। আফরান নিস ওখানে মেন এতে আছে। এবং এই সিনেমাটা দেখে আমার মনে হলো পোস্টারটা যেটা দেখতে পাচ্ছি আমরা, দেখে মনে হচ্ছে যেন এটা অফিসিয়াল পোস্টার কিনা আমি জানি না, তবে দেখে মনে হলো অফিসিয়ালি পোস্টার, কারণ কয়েকদিন আমি আপডেট ভিডিও আনিনি, ঠিক আছে, তাই জন্য আমি অতটা আপডেটের সম্বন্ধে আমার অতটা নেই, বাট যেগুলো পেয়েছি আমি জোগাড় করেছি। তো যেরকম শোনা যাচ্ছে দম আনটিল দ্য লাস্ট ব্রেথ, এটা আমার দেখে ওই ফিল্মটার কথা মনে পড়লো, আমাদের মালায়ালামের যে ফিল্মটা এসেছিল গোট, যাতে আমাদের ছিল পৃথ্বীরাজ সুকুমার, সেটার কথা মনে পড়লো। তো দেখা যাক কী হয়। তো দম সিনেমা নিয়ে আপনারা কতটা এক্সাইটেড, মানে বাংলাদেশের অডিয়েন্স যারা এই ভিডিওটা দেখছেন বা যারা আফরান নিসোর ফ্যান আছে তাদের কি মতামত এই ফিল্মটাকে নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা সেটা হচ্ছে ম্যাডক ফিল্মসকে নিয়ে। তো ম্যাডক ফিল্মস আবার একটা নতুন ইউনিভার্স বানাচ্ছে, যেটা হচ্ছে তাদের ফ্যান্টাসি ইউনিভার্স। একটা তো হরর কমেডি ইউনিভার্স চলছে, তার উপরে আবার একটা তারা ইউনিভার্স বানাচ্ছে যেটার নাম হচ্ছে ফ্যান্টাসি ইউনিভার্স, যেটাতে নাকি আমরা দেখতে পেতে চলেছি আলিবাবা, আলাদিন এবং সিনবাদের মতো চরিত্রের গল্প। ইয়েস, আলিবাবা, আলাদিন এবং সিনবাদের মতো জনপ্রিয় চরিত্রের ওপরে ফিল্ম করতে যাচ্ছে ম্যাডক ফিল্মস। এবং যেই ফিল্মটার সবথেকে ফার্স্ট যে ফিল্মটা, যেটা হবে আলিবাবা 40 চোর, ঠিক আছে, সেই ফিল্মটাতে নাকি লিড চরিত্রে আলিবাবার চরিত্রে আমরা দেখতে পাবো শাহরুখ খানকে। ইয়েস, শাহরুখ খানের সাথে নাকি তারা মানে অনেকগুলো মিটিং করেছে এবং এরকম শোনা যাচ্ছে নাকি ফার্স্ট ফিল্মটা শাহরুখ খানকে নিয়েই হবে। এবং দেখা যাক এই ফিল্মটা নিয়ে আমাদের প্রডিউসার হিসাবে থাকবে আমার কৌশিক, যে স্ত্রী মুভির ডিরেক্টর, সেই নাকি এই ফিল্মটা ডিরেক্ট করবে। প্রডিউসার হচ্ছে আমাদের দীনেশ বিজান এবং অ্যাক্টর হচ্ছে নাকি শাহরুখ খান। এই ফিল্মটার নাম হচ্ছে আলিবাবা দ্য 40 থিভস, এই ফিল্মটার নাম, যেটার নাম হচ্ছে আলিবাবা 40 চোর। তো দেখা যাক এই ফিল্মটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কবে দেখতে পাই। তো এরকমই এখনও পর্যন্ত আপডেট উঠে এসেছে যে ফ্যান্টাসি ইউনিভার্সের ফার্স্ট ফিল্মে আমরা শাহরুখ খানকেই দেখতে পাবো। তো দেখা যাক শাহরুখ খানকে সত্যিই দেখতে পাই নাকি। এর আগেও ম্যাডক ফিল্মসের সাথে শাহরুখ খানের কথা উঠে এসেছিলো, বাট সেটা এখনও মানে পুরোপুরি ছিল না, কনফার্ম ছিল না, বাট এটা এখন আবার একবার আপডেট উঠে আসছে এবং এই আপডেটটা কিন্তু ইনসাইডার আপডেট এবং এটা একটু কিন্তু মানে ভালো, এটার উপরে বিশ্বাস করা যাবে। তো দেখা যাক সেটা কী হয়। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে কারুপ্পু, যেটা সূর্যার আপকামিং সিনেমা, যেটা কিছুদিন আগে টিজার ছাড়া হলো। তো সূর্যার এই সিনেমাটির গল্প নাকি প্রথমে আর.জে বালাজি সে থালাপতি বিজয়কে শুনিয়েছিল। থালাপতি বিজয়ের গল্পটা কিন্তু পছন্দও করেছিল খুব, কিন্তু কিছু পলিটিক্যাল অ্যাঙ্গেলের কারণে সে নাকি এই ফিল্মটা আর করেনি। এই ফিল্মটা না করার সে সিদ্ধান্ত নেয় পরবর্তীকালে। আর.জে বালাজি এটাকে সূর্যাকে নিয়ে করার চেষ্টা করে, হয়তো একটা কিছু পলিটিক্যাল অ্যাঙ্গেলের দিক আমরা হয়তো এই ফিল্মে দেখতে পাবো। বাট ফিল্মটা টিজার কিন্তু আমাকে দারুণ ইমপ্রেস করেছে, আমাকে ব্যাপক লেগেছে। সূর্যার পারফরমেন্স, সূর্যার মানে এক্সপ্রেশন, সূর্যার যে অ্যাক্টিং, যে সোয়াগ, সে কিন্তু ব্যাপক লেগেছে। এবং যেই হিসাবে সূর্যার এই টিজারটাকে ডিজাইন করেছে, তার যে সোয়াগ, এটা যদি থালাপতি বিজয় থাকতো আমি সত্যি বলছি এই টিজারটাকে নিয়ে এখনও কথা হতো। মানে যেই লেভেলের সোয়াগ সূর্যা এখানে দেখিয়েছে সেটা থালাপতি বিজয়, মানে তার এটা ঘরের কাজ, ঠিক আছে, মানে তাকে এইটাতে দেখলে মাথা খারাপ হয়ে যেত, বাট তাকে আমরা দেখতে পাই না আনফর্চুনেটলি। তো দেখা যাক সূর্যা এই রোলটাকে কীভাবে পুল আপ করে। বাট সূর্যা কিন্তু খুব সিরিয়াস একটা পারফরমেন্স দেবে, তার পাশাপাশি একটা যে কমার্শিয়ালি হিরোর যে একটা লার্জার দ্যান লাইফ প্রেজেন্টেশন, সেটাও কিন্তু এখানে থাকতে চলেছে। একটাতে আমরা দেখলাম যে মানে সে কোট পড়ে আছে, একটাতে উকিল এবং একটা সে পুরোপুরি রাউডি। তো দেখা যাক কোনো পাস্ট অ্যান্ড প্রেজেন্টের কোনো গল্প থাকে নাকি এবং কোনো ডাবল রোলের অ্যাঙ্গেলও থাকে নাকি। তো কারুপ্পু সিনেমাটি প্রথমে গল্প শুনিয়েছিল এই সিনেমাটি, সেটা হচ্ছে থালাপতি বিজয়কে, বাট সেইটা করেনি। এটা জেনে আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যে থালাপতি বিজয় করলে কতটা হেভি হতো। নেক্সট যেটা আপডেট সেটা লোকেশ কানাগরাজকে নিয়ে, এবং আজকের আপডেট ভিডিওতে শুধু লোকেশ কানাগরাজ ভরে ভরে আছে। তো নেক্সট আপডেট হচ্ছে লোকেশ কানাগরাজ এবং অজিত কুমারকে নিয়ে। লোকেশ কানাগরাজ একটা গল্পতে একটা ইন্টারভিউ জানিয়েছে যে সে অজিত কুমারকে নিয়ে একটা ফিল্ম করার কথাবার্তা প্ল্যানিং সে করছে, যেটা একটা পুরোপুরি আউট অ্যান্ড আউট অ্যাকশন ফিল্ম হবে। এবং যেই অ্যাকশন ফিল্মটা সেটা নাকি মানে তাহলে অজিত কুমারের যে সোয়াগ, অজিত কুমারের যে স্ক্রিন প্রেজেন্স, সেটাকে নাকি হেভিভাবে সে ইউজ করবে, যেই অজিত কুমারকে এখনও ঠিকভাবে নাকি অ্যাকশন সিনেমায় সেইভাবে কেউ ইউজ করতে পারেনি, সে পুরো হেভিভাবে একটা ইউজ করবে এবং খুব আলাদা স্টাইলে, একটা ইউনিক স্টাইলে সে নাকি প্রেজেন্ট করবে অজিত কুমারকে। এবং সে এখন কথাবার্তা চলছে তার সাথে। তো দেখা যাক এবার কি হয়। এবং বাট সে এটা করবে 100% শিওর, এটা সে জানিয়েছে যে সে অজিত কুমারের সাথে নাকি একটা ফিল্ম সে করবেই ভবিষ্যতে। তো দেখা যাক সেটা কি হয়, সেটা কবে হয়, সেটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট বা সেটার হিন্ট আমরা কবে দেখতে পাই। এবং সত্যি কিন্তু লোকেশ কানাডা যদি অজিত কুমারকে প্রেজেন্ট করে, সেটা কিন্তু সত্যি নেভার সিন বিফোর একটা প্রেজেন্টেশন হবে। আপনারা কে কে চান, কতজন চান যে লোকেশ কানাডা অজিত কুমারের সাথে কাজ করুক, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আপনাদের কি বক্তব্যে আপডেটটা জেনে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা সেটা হচ্ছে জিদ্দাকে নিয়ে। তো জিদ্দার নেক্সট সিনেমা, যেটার নাম হচ্ছে আমাদের কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, এই সিনেমাতে আমরা পুলিশ অফিসারের চরিত্রে দেখতে পাবো হচ্ছে টোটা রায় চৌধুরীকে। ইয়েস, টোটা রায় চৌধুরী অ্যাজ
ইন্সপেক্টর দেবী রায়, ঠিক আছে, তাকে আমরা দেখতে পাবো হচ্ছে এই কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই সিনেমাটিতে, যে হয়তো শায়দ মেবি আমাদের জিদ্দার ক্যারেক্টারটা তাকে ধরার চেষ্টা করবে। তো দেখা যাক জিৎ ভার্সেস টোটা রায় চৌধুরী অন স্ক্রিনে দেখতে কীরকম লাগে। আপনারা কতটা এক্সাইটেড এই আপডেটটাকে নিয়ে, এই জুটিটাকে নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কারা চান যে জিদ্দাকে এবং টোটা রায় চৌধুরীকে একে অপরের বিরুদ্ধে দেখতে, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আজ নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে অনিত পাদ্দাকে নিয়ে। রিসেন্টলি যে সাইয়ারা মুভির নায়িকা, যে এখন বিশাল লেভেলে ন্যাশনাল ক্রাশ বলা যায় আমাদের এখনের নতুন মানে এখন সময়ের ক্রাশ, ঠিক আছে, কারণ আমাদের তো ইন্ডিয়ায় তো ক্রাশ মাঝে মাঝে বদলাতে থাকে, এক মাস ছাড়া ছাড়াই মাস চেঞ্জ হয় এবং ক্রাশও চেঞ্জ হয়। তো এই মুহূর্তে বলা যায় এই আমাদের জুলাই থেকে আগস্টের মধ্যে যে ক্রাশ, যার নাম হচ্ছে অনিত পাদ্দা সাইয়ারার নায়িকা, তার একটা আপকামিং ফিল্ম যেটার নাম হচ্ছে নাইয়া, নাইয়া ফিল্ম, একটা ফিল্ম আছে যেই ফিল্মটার টাইটেল হচ্ছে নায়া বলে। তো এই ফিল্মটা ওটিটি রিলিজ কিন্তু খুব শিগগিরই হতে চলেছে। এটা একটা কোর্টরুম ড্রামা ফিল্ম, যেটা সাইয়ারার আগেই সে কমপ্লিট করে ফেলেছিল, বাট সেটা এখন রিলিজ হয়নি। বাট সাইয়ারা যেহেতু ব্যাপক একটা রেসপন্স পেয়েছে, তাই জন্য নাকি এই সিনেমাটির স্টুডিওরা ভালো দামে কিনতে চাইছে এবং খুব শিগগিরই হয়তো ওটিটি রিলিজে আমরা দেখতে পাবো এই নায়া ফিল্মটা, যাতে লিড চরিত্রে আছে এখানে অনিত পাদ্দা, এবং এই সিনেমাতে আমরা ফাতিমা সানা শেখকেও দেখতে পেতে চলেছি। দেখা যাক এই কোর্টরুম ড্রামা ফিল্মটা কীরকম হয়, এবং এটা কি একটা সিরিয়াস কোর্টরুম ড্রামা ফিল্ম হয় লাইক পিঙ্ক বা লাইক মুল্ক, নাকি অন্য কোনো টাইপের হয়, এটা দেখবার মতো বিষয় হবে। তো অনিত পাদ্দার নেক্সট ফিল্ম যেটা নাম হচ্ছে নায়া, সেটা কিন্তু ওটিটি রিলিজ হবে। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে হলিউড থেকে। তো গডজিলা -1-এর শুটিং কিন্তু চালু হবে আগস্ট মাস থেকে। ইয়েস, গডজিলা -1 নেক্সট সিকুয়াল, সরি গডজিলা -1 না, গডজিলা -1 যেটা জাপানের একটি ফিল্ম এসেছিল গডজিলাকে নিয়ে, যেটা ব্যাপক লেভেলে ভিএফএক্সের জন্য অস্কার পেয়েছিল। তো তার যে পার্ট 2, সেটা শুটিং চালু হবে আগস্ট মাস থেকে। ইয়েস, আগস্ট থেকে শুটিং চালু হচ্ছে গডজিলা -1-এর। আপনারা কারা কারা কতটা এক্সাইটেড গডজিলা -1-এর সিকুয়েলকে নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কারা এই ফিল্মটা অলরেডি দেখেছেন তারাও অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যে আপনাদের কি রিয়াকশন, কি মতামত, কি বক্তব্য এই ফিল্মটাকে নিয়ে আপনাদের কীরকম লেগেছিল, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো এই ছিল আজকে টোটাল আপডেট, ইন্ডিয়ান আপডেট, তার পাশাপাশি ইন্টারন্যাশনাল আপডেট। এই আপডেটগুলো দেখে জেনে শুনে আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেলটি দূর হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। 1000 সাবস্ক্রাইবটা যা করে দিন আপনারা, বাকিটা আমি দেখে নেবো, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।